হে এভরিওয়ান, তো যাই হোক, তোমরা নিশ্চয়ই কালকে দেখতে পেয়েছো যে আমরা হাজারদুয়ারি গেছিলাম, মুর্শিদাবাদ লালবাগ। তো সেখান থেকে ঘুরে এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম যে দেখি শহরের মানুষকে একটু আমাদের গ্রামের ক্ষেত দেখিয়ে নিয়ে আসি। তাই তার পরের দিনই দিনটি ছিল কী বারে যেন, দিনটি মনে আসছে না, তবে ডেট ছিল 25 তারিখ সম্ভবত। এখন আমি ভয়েস রেকর্ডিং করছি, ভয়েস ওভার দিতে গিয়ে তোমাদের কি বলবো, আমার নিজের এতটা ক্লান্ত মনে হচ্ছে তার বলার কিছু নাই, যে কারণে ঘুম চলে আসছে। যাই হোক, ঘুম আসলে চলবে না। তো আমরা গেছিলাম আর কি আমাদের মাঠে। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি, কত কিছু হয়েছে মাঠ জুড়িয়ে। এই সবগুলো দেখার পর সে তো প্রচুর খুশি। আসলে যারা হয়তো দূরে, যাদের বাড়ি বা একটু গ্রাম থেকে দূরে বসবাস করো, এইরকম ফ্রেশ জিনিস দেখো না, তাদের একটা মনে মনে একটা স্বাদ বা আক্ষেপ তো থেকেই যায় যে না, যদি দেখতে পেতাম। আমাদের এখানে বাড়ি, তাই আমাদের কাছে এগুলো নতুনত্ব কিছুই না। যে যেখানে থাকে তার কাছে সেটাই ইউজ টু হয়ে যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার। গ্রামে থাকা ভীষণ মজা, কিন্তু শহরে থাকাও একটা দরকার। এই জন্যই সে পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা সেখানে খুবই তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যাব, যেটা গ্রাম থেকে পাওয়া যাবে না। একটা হসপিটাল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে সমস্ত যোগাযোগ ব্যবস্থা মাধ্যম আমাদের এখান থেকে, যদি আমরা স্টেশন যাই তো অনেকটা দূর। আমার বাড়ির থেকে যদি বলি 2 ঘন্টা লেগে যায়, তাহলে সে 2 ঘন্টা পার করে যদি স্টেশন যাই, জায়গায় যাব না, আমি আমার সেই স্টেশন বেরোতেই সময়টা প্রায় শেষ। ব্যাপারটা এটাই। তো যে যেখানে আছে সে তার মতো আছে, ভালো আছে, সুখে আছে, দুঃখে আছে, কিন্তু আছে। তবে গ্রামের তো একটা আলাদা মজা, স্বাদ আছেই, এটা মানতেই হবে। কেননা শুধু খাওয়া বলে না, একটা পিওর একটা অক্সিজেন, যেটা সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। গাছপালা তো আগে ছিল, এখন মানুষ যেভাবে বাড়ছে, যে কারণে সব মানুষ বাড়ছে, কিন্তু জমি তো বাড়ছে না, আর গাছপালাও বাড়ছে না, কমে আসছে। তো মানুষের বাঁচার জন্য একটা খোলা পরিবেশ দরকার হয়। বদ্ধ পরিবেশ মানুষকে একঘেয়ে করে দেয়, কিন্তু একটা খোলা পরিবেশ মানুষের মস্তিষ্ক, মানুষের শরীর সব কিছুকেই সতেজ রেখে দেয়। এটাই হচ্ছে গ্রাম। তো দেখো, এই যে বৌদি, যাকে চন্দ্রমুখী বলে ডাকি, মানে ভালোবেসে আর কি, সে শাক তুলছে, কখনো মটর শাক তুলছে, কখনো বাঁধাকপি তুলছে, একের পর এক শাকার। ওই যে নাসিমা দূরে আছে, ওকে তো দেখাই যাচ্ছে না, ও তুলছিল কী যেন, বেশ পেঁয়াজ তুলছিল, পেঁয়াজের যে ফুলকাগুলো, পেঁয়াজ কালিগুলো, সে তো ওগুলো হয়েছে আমাদের জমিতেই। সব কিছুই মিলেমিশে বেশ ভালোই হয়েছে। কালকে ভয়েস ওভার দিতে পারিনি, কালকে ভিডিওটা জাস্ট লিখে পোস্ট করে দিয়েছি। আজকে ভাবলাম যে না, আজকে একটু তোমাদের সাথে কথা বলি, কেননা কথা বলাটাও দরকার আছে। আমি জানি না তোমরা সকলে যারা আমার সাবস্ক্রাইবার আছো বা ভিউয়ার্স আছো, তারা কতটা কি মিস করো আমার ভিডিও। তবে হ্যাঁ, কিছু তো অবশ্যই আছে, না হলে কেন আমি ভিডিও করছি বা কেন তোমরা দেখছো। হয়তো একদিন আমার চ্যানেলটাও একটা জায়গায় দাঁড়িয়ে যাবে, যখন একটা প্ল্যাটফর্ম পাবে, তখন আমারও ভালো লাগবে। তবে চলুক, সাথে তো তোমাদের অবশ্যই পাবো বা পাচ্ছি। এইবার দেখো, এই যে এগুলো হয়েছে ধনেপাতা, চারিদিক ছড়িয়ে। এখন তো শীতকালে ধনেপাতার প্রচুর দরকার আর কি, সব কিছুতেই মোটামুটি ধনেপাতা চলে যায়। আর এখানে জমির আল দিয়ে পুরোপুরি দেওয়া আছে, এখানে বাঁধাকপি থেকে লাল শাক থেকে শুরু করে কি নেই। এইবারে বৌদি বলল যে চল একটু কলা বাগান যাই, কলা নেব। তো এই বাগানটা হচ্ছে আমার দিদিদের বাগান। তো সেখানে গেলাম, সেখানে বেশ কাঁদিগুলো হয়েছে, কিন্তু ততটাও এখনও হৃষ্টপুষ্ট হয়নি আর কি, হয়েছে মোটামুটি। ওই যে বললাম, শহরের মানুষ গ্রামের এই যে সুন্দর মনোরম মুগ্ধকর পরিবেশ দেখার পরে সে নিজেই এক কী বলবো,
দিশেহারা হয়ে পড়ছিল যাকে বলে, কেননা সব কিছুই ভরা ভরা সবুজ, চারিদিকে ফল মূল, টাটকা সবজি, সব কিছু যেন কোথাও একটা নিজের মনের কাছে নিজেকে হার মানিয়ে দিচ্ছিল। তারপরে সে বলল আমি একটা কলা নেব। সে জানে সে কলা নিয়ে যেতে পারবে না, কিন্তু ওই যে বাগান থেকে তোলা, এই যে একটা ফ্রেশ কেটে নেওয়া, এর একটা আলাদাই মজা আছে। তো সেই মজা অনুযায়ী সে আমার ভাগ্নে আবার কী করলো, তাকে একটা কলা দিয়ে দিল কেটে। কলাটা দেওয়ার পরে বলল, মাসি গাছটাকে আমি ঝুড়ে দিই, নাহলে ওখান থেকে আর কলা আসবে না। সেখান থেকে আসার পরে তার মনে হলো বলতে সে বলল, চলো কুমড়ো ক্ষেত যাই। কুমড়ো খেতে যাওয়া হলো। এটা কিন্তু সকালের দিকের কথা বলছি। দেখছো মাঠকে মাঠ যেন সবুজ আর সবুজ। তারপর সে বললো একটা কুমড়ো নেব, কিন্তু কুমড়ো এখানে তুলতে সাহস হলো না, কেননা সেই জমির মালিক ছিল না। এবার জমির মালিক না থাকলে তুলতে একটু খারাপ তো লাগে, আর উচিত নয়। তাই দেখে দেখে চলে এলাম। ভাবলাম যে কুমড়ো ফুল নেব বড়া করার জন্য। সেই দিন আর নেওয়া হলো না, কেননা আমাদেরও তাড়া ছিল, আমাদের আবার দুপুরে খাবার জন্য অন্য জায়গায় যাবার ছিল। তাই দেখো এই যে বাগানকে বাগান সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর একটাই কথা, ওরে বাপরে বাপ কত কলা হয়েছে। সে পছন্দ করে যাচ্ছে কোনটা সে নেবে আর কোনটা সে নেবে না, এত কলা হয়েছে। অবশেষে সে সিলেক্ট করলো, এই কলাটি সিলেক্ট করলো যে এটাই নেব। কিন্তু সে হয়তো কি কয়েকটা মাত্র নিয়ে যেতে পেরেছে, আর নিয়েই যেতে পারেনি। আর এই যে এখানে কলা কাটা হচ্ছে, আমার ভাগ্নে কলা কাটছে। এখানে কলাটা কাটার পরে গাছগুলোকে অর্ধেক করে ছেড়ে দিলাম। যাদের বাগান আছে তারা নিশ্চয়ই জানো, কলা কাটার পরে গাছটাকে মাথার দিক থেকে ছোট করে দেওয়া হয়, সেখান থেকে আবার নতুন করে পাতা গজিয়ে আবার এরকম কলা চলে আসে। তারপরে আবার কলা নিয়ে এই দিক থেকে ওই দিক করতে করতে আমরা আবার এই দিকে চলে এলাম কয়েকটা মটর শাক ছিঁড়তে, মানে আমাদের গাছেরই। তার আগেই মটর শাকটা অনেকটাই ছেঁড়া হয়ে গিয়েছিল যদিও, কিন্তু আরেকটু বাকি ছিল। তো আমি আবার নাসিমাকে বললাম যে আর একটু ছিঁড়ে নাও তুমি, কেননা মটর শাকটা রান্না করার কথা ছিল। কিন্তু আমার মটর শাক সেদিন খেতে পাইনি, কেননা আমরা বাইরে খেয়েছিলাম। কয়েকটা দিন পুরোই বাইরে কাটিয়েছি, বাইরেই খেয়েছি। শুধুমাত্র রাতে এসে বাড়িতে মানে খাওয়া হয়েছে আর কি। আর ওই যে দেখো ইতিমধ্যে বাড়িও চলে এলাম। ওই সবজি নিয়ে এসে খিচুড়ি করলাম, আর মাছ ভেজে খেয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম আবার পলাশী। কাল গেছিলাম, মানে 24 তারিখ গেছিলাম লালবাগ, মুর্শিদাবাদ যাব, নবাবের স্থান দেখব। কিন্তু নবাব কোথায় থেকে তার পতন, কোথায় থেকে তার মৃত্যু, কোথায় থেকে ষড়যন্ত্র যদি বলি, নিশ্চয় পলাশী থেকে ষড়যন্ত্র নয়, সেটা তার স্থান থেকে তৈরি হয়েছে। কিন্তু কোথায় তার যুদ্ধক্ষেত্র সেটা দেখার আগেও তাহলে আমাদেরকে পলাশীতে আসতে হবে। তো পলাশী আসার আগেই, যেহেতু সকালের দিকে আমরা সবজি খিচুড়ি খেয়েছিলাম, এখানে জিজ্ঞাসা করলাম যে সব থেকে ভালো রেস্টুরেন্ট কোনটা। তো একজন বললো যে ভোজন রসিক। পলাশীর ভোজন রসিকে আমরা চলে এলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা যদি বলি, বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর। আর খাবারের কোয়ালিটি যদি বলি, খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো। তবে হ্যাঁ, একেবারে রাস্তার সাইডে আর কি, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। সব থেকে ভালো যে পার্টটা, যে এরা রীতিমতো সুন্দর করে ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে তারা কীভাবে কোন মানে কোন রেসিপিতে কী ব্যবহার করছে আর কি, সব কিছুই খুঁটিনাটি দেখিয়ে দিচ্ছে। যে কারণে যারা আমরা খেতে যাচ্ছি আর কি, ফুডই বলবো কি কাস্টমার বলবো, যাই হোক না কেন, ফুড লাভার হোয়াট এভার ইট মে বি, তবে আমাদের খুব ভালো লাগছিল। আর আমরা অনেক কিছু নিয়েছিলাম, এখন আর সেই মুহূর্তে মনে আসছে না। তবে হ্যাঁ, বাটার গার্লিক নান নিয়েছিলাম, স্টার্টারের অনেক কিছু ছিল, কিন্তু খাওয়া তো বেশ কয়েকদিন হয়ে গেল, তাই ভুলে গেছি। তারপরে আমরা 5 জন ছিলাম। আর যদি
খাবারটা কস্টলি তো অবশ্যই ছিল, কিন্তু বেশ সুন্দর জায়গাটা, আমার খুব ভাল লেগেছে। এতটাই সুন্দর জায়গা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারটা টেস্ট ওয়াইজ খারাপ না। আউট অফ 10 যদি কেউ আমায় জিজ্ঞাসা করে তো আমি তো 7 দিয়ে দেবো, যে হ্যাঁ 7 দেওয়া যেতেই পারে। তারপরে আর কি, এই যে দেখো কিছু কিছু ক্লিপস নিতে পেরেছি। এটা কি ছিল একটা বেশ চিকেনের কোনো একটা পদ ছিল, খাওয়া হলো। আর স্টার্টার কমপ্লিট করার পরে মেন কোর্সে এলাম। মেন কোর্সে ছিল ওই বাটার গার্লিক নান, তারপরে আর হ্যাঁ বাটার চিকেন ছিল, তারপরে আরও আরও ছিল বাটার চিকেন ছিল, আবার চিকেন কষাও ছিল। 5 জন ছিলাম তাই পরিমাণটা তো লাগবেই। ওরা মা ছেলে একটা নিয়েছিল, আমরা 3 জন একটা নিয়েছিলাম। এই যে গরম গরম খেতে তো বেশ সুন্দর ছিল। আর দুপুরের দিকে বাড়িতে যেহেতু খাইনি, ভাবলাম তাহলে দুপুরের খাবারটা বাইরে থেকে খেয়ে নিই। তাই আর কি আমরা সবাই খাচ্ছিলাম। আর এই যে আমাদের ওই বৌদি সবাইকে খাবার পরিবেশন করছিল। আমি বললাম এক কাজ করো, তুমিই করো পরিবেশনটা, সেটাই ভালো হবে। তো আর কি, নাসিমা বল তোমার খেতে কেমন লেগেছে খাবারগুলো? ভালো লেগেছিল। প্রত্যেকটা খাবারই ভালো ছিল। মাঝে মধ্যে তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই পলাশির ভোজন রসিকে একবার আসতে পারো। আর চকলেট সিরাপ, এই যে আইসক্রিমটা, এটা তো অসাধারণ। তারপরে আমরা খাবার খেয়ে বেরিয়ে এলাম। দেখো জায়গাটা কত সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট। তারপর চলে এলাম আবার অটো করে পলাশির সেই প্রান্তর, যেখানে নবাবের হার, ইংরেজদের সূচনা, যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের পতন, সব কিছু। খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে একবার পলাশির প্রান্তরটা দেখা। কোথায় হয়েছিল সে যুদ্ধ, কোথায় ঘটেছিল, সেই মাঠে কি হয়েছিল, সেখানে কি হয়েছিল, কারা কারা ছিল, সেই দিনকার আকাশের রং কেমন ছিল, কি ছিল সেই ইতিহাস, সে মাটি কোথায়, যেখানে আমাদের নবাবের হার হয়েছিল। নবাবের হার বলবো না নিজেদের হার বলবো বুঝি না। আমি হয়তো ভাবলাম কি বলতো, যে তোর ওই বিশ্বাস যারা ঘাতকতা করে তারা বরাবর নিজেদের মানুষই হয়। ঘরের মানুষ ছাড়া তোমার বা তোমাদের ক্ষতি অন্য কেউ করতে পারে না। প্রত্যেকটা জায়গা ঘুরছিলাম, কিছুই নেই। যারা দূর দূর দেশ থেকে আসে দেখতে, কি আছে, এক কথায় বলবো কিছুই নেই, মিথ্যে কথা বলার কিছু নেই। একটু জায়গা ঘিরে জাস্ট একটা মনুমেন্ট খাড়া করানো আছে, একটা পিলার, সে সামনে আছে একটা স্ট্যাচু নবাব সিরাজউদ্দৌলার, আর কিছুই নেই, খোলা মাঠ। কিন্তু যারা ডিপলি ফিল করতে চাও, যারা ইতিহাসকে ভালোবাসো, যারা জানতে চাও যে কোথায় থেকে কি হলো, তাদের হয়তো কিছুটা ভালো লাগবে। আর যারা হয়েছিল দেখে আসবো, কেমন আছে দেখি, কোথায় পলাশি যুদ্ধ হয়েছিল, তারা এসে বলবে ধুর কী আছে, কিচ্ছু নেই। আমিও বলবো কিছু নেই, কিন্তু অনুভব করতে হবে। আর এখানে যাদের জিজ্ঞাসা করলাম যে এই তো জাস্ট একটু জায়গা ঘিরে কেবলমাত্র এটা ছিল ওই মনুমেন্টটা, আর কোথায়, এই গোটা মাঠ জুড়েই কিন্তু এইগুলো সবই যুদ্ধক্ষেত্রের স্থান ছিল। অনেক বড় জায়গা জুড়ে আম গাছগুলো আছে, আম গাছগুলো নেই সেটা না, আম গাছগুলো আছে, কিন্তু সেই আম গাছগুলো তো থাকবে না, এটা তো আজকের না। তো এই হলো ব্যাপার। তারপর আর কি, তারপর রাস্তায় হাঁটছিলাম, দেখি যাই, সন্ধ্যা নেমে এসেছিল, ভয় করছিল, কেননা এখানে যাওয়াটা সত্যিই রিস্কি আছে, বিশেষ করে সন্ধ্যার দিকে
অনেক খারাপ খারাপ দুষ্কৃতী মানুষজন থাকতেই পারে, না থাকার কিছু নেই। সেই রাস্তায় হাঁটছিলাম, চারিদিকে আবার কুমড়ো ফুলটা, আজকাল আবার আমাদের এদিকে কুমড়ো গাছ অনেক হয়েছে। তো ওই বৌদির আবার কুমড়ো ফুলের দিকে খুব মন চাইছিল, তো বৌদি কুমড়ো ফুল কিছু নিল, সেগুলো আবার রাতে আমরা বাড়িতে এসে মানে পকোড়া করে বড়া ভেজে খেয়েছি ভীষণ। আর বৌদি তো রান্নাতে একেবারে কি বলবো, জাস্ট অসাধারণ রান্না করে, আর রান্নার হাত তুলনা করা যাবে না। আমাদের সাথে আরও বেশ কয়েকজন ভদ্রলোক দেখলাম আসলো, তারা আমাদের আগেই সোজা চলে গেল। ভাবছিলাম যে কিছু কি আছে, তো দেখলাম চারিদিকে কোনো কিছুই নাই, ফাঁকা। ওখানে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলাম যে আর কোথাও কিছু আছে, তো তারা বলল আর কিছুই নাই। কিন্তু যারা ঘুরে আসছিল একবার দেখে বলল সামনে 3টে স্মৃতিসৌধ আছে। তখন আমাদের কিউরিয়াসিটি, কৌতূহল আরও বেড়ে গেল। মানছি সন্ধ্যা হয়েছে, অচেনা জায়গা, কিন্তু দেখার এক অদম্য ইচ্ছা ছিল। তারা কারা, কাদের স্মৃতিসৌধ, কাদের সমাধি, নামগুলো ভালো করে পড়তে পারলাম না, অনেক মুছে মুছে গেছে। বাহাদুর খান বলে একজন আছে, নামগুলো পড়াটাই খুব দায় ছিল, তাই সেইভাবে আমি বুঝতেও পারছিলাম না, আর বলতে হয়তো পারবো না। যাদের আত্মবলিদান, আত্মত্যাগ, তাদের মাধ্যমে তারা এত কষ্ট করে এই যে বাহাদুর আলী খান, তারপরে কি কি লেখা আছে এখানে বুঝতে পারছি না। অজিল ভাই, আমরা আজকে মহামাচা ভাই চেয়েছি। গেলে শরীরে পাটা ফিঙ্গারে ওগুলো আছে, কি আছে? ফিঙ্গারে ওগুলো পেয়েছো? না পাইনি, ছাড়। তোমার এই যে এই টুকটুকির জন্য আজকে মরে বেঁচে এসছি আমরা, বুঝলা? যাবো না, জিজ্ঞেস করো সিরাজদৌল্লাহ ঈদে পেয়েছো শহীদ কি জানি বলেন, স্মৃতিসৌধ দেখতে গিয়ে কোন জঙ্গলে কোন ভাগাড়ে ঢুকে গেছে জানো, তারপরে আমার সৌধ হয়ে যেত, আমরাই শহীদ হয়ে যেতাম, আমার সৌধ মাটিটা কুপিয়ে রেখে দিত। শুনতে পেলে ওখানে গিয়ে আমরা কি বিপদে পড়েছিলাম সে গল্প পরে কখনো হবে। যাই হোক, পলাশী প্রান্তরটা ঘুরে এলাম, ঘুরে আমাদের আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিল। আর এখন তো শীতের সময় একটুতে রাত হয়ে যায়। খুব ভাল লাগলো। কেউ যদি মনে হয় যে দেখার একবার ইচ্ছে আছে, অনুভব করতে চাও, প্লিজ তোমরা আসতেই পারো।